নমস্কার। সহজ পাঠ গল্প পাঠে আমাদের আজকের পাঠ মহাশ্বেতা দেবীর গল্প দ্রৌপদী। মহাশ্বেতা দেবীর অগ্নিগর্ভ গল্পগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় গল্প হচ্ছে দ্রৌপদী। অগ্নিগর্ভ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল করুণা প্রকাশনী থেকে 1978 খ্রিস্টাব্দে, জ্যৈষ্ঠ 1385 বঙ্গাব্দে, যার প্রচ্ছদ করেছিলেন খালিদ চৌধুরী। গল্পটি অর্থাৎ দ্রৌপদী গল্পটি প্রকাশিত হয়েছিল পরিচয় পত্রিকার শারদীয় সংখ্যায় 1977 খ্রিস্টাব্দে। গল্পটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এখন গল্প পাঠ। নাম দ্রৌপদী মেঝেন, বয়স 27, স্বামী দুলন মাঝি, নিহত। নিবাস চেরাখান, থানা বাঁকড়াঝাড়, কাঁধে ক্ষতচিহ্ন, দ্রৌপদী গুলি খেয়েছিল। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় 100 টাকা। 2 তকমাধারী ইউনিফর্মের মধ্যে সংলাপ। প্রথম তকমাধারী: সাঁওতালির নাম দ্রৌপদী কেন? আমি যে নামের লিস্টি লইয়া আসছি তাতে তো এমন নাম নাই। লিস্টিতে নাই এমন নাম কেউ থইতে পারে? 2 তকমাধারী: দ্রৌপদী মেঝেন, ওর মা যে বছর বাকুলির সূর্য সাহুর, নিহত ব্যাকেটে, বাড়িতে ধানবানারি ছিল সে বছর ওর জন্ম। সূর্য সাহুর বউ ওর নাম দিয়েছিল। 1 তকমাধারী: অহংকার অপিচাররা জানে কেবল ফসফসাইয়া ইংরাজি লিখতে। হেয়ার নামে এত কি লিখেছে কি? 2 তকমাধারী: মোস্ট নটোরিয়াস মেয়ে ছেলে, লং আনওয়ান্টেড ইন মেনি ডেসিয়ারের। দুলন ও দ্রৌপদী দাওয়ালির কাজ করত। বিটুইন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া রোটেট করে ঘুরত। 1971 সালে বিখ্যাত অপারেশন বাকুলিতে যখন 3টে গ্রাম হেভি কর্ডন করে মেশিন গান করা হয়, তখন এরা দুজনও নিহতর ভান করে পড়ে থাকে। বস্তুত এরাই মেইন ক্রিমিনাল। সূর্য সাহু ও তার ছেলেকে খুন, ডাউটের সময়ে আপার কাস্টের ইনারা ও টিউবওয়েলের দখল, সবেতেই এরা মেইন। সেই ছেলে 3টেকে পুলিশের হাতে সারেন্ডার না করাতে এবং অপারেশন বাকুলির আর্কিটেক্ট ক্যাপ্টেন অর্জন সিং প্রভাতে লাশ গণনা করতে গিয়ে স্বামী স্ত্রীকে না পেয়ে তাৎক্ষণিক ব্লাড সুগারে আক্রান্ত হয়ে পুনর্বার প্রমাণ করে বহুমূত্র সত্যই দুশ্চিন্তা ও উদ্বেগের বেধিও বটে। বহুমূত্র 12 ভাতারি, তার 1 ভাতার অ্যাংজাইটি। দুলন ও দ্রৌপদী দীর্ঘদিন নিয়ানডার্থাল অন্ধকারে নিখোঁজ থাকে এবং বিশেষ বাহিনী সে অন্ধকারের সশস্ত্র সন্ধানে বিদ্ধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ কিছু দাওয়ালি সাঁওতালিনীকে তাদের অনিচ্ছায় সিংমগার কাছে যেতে বাধ্য করে। ভারতের সংবিধানে জাত ধর্ম নির্বিশেষে সকল মানুষই পবিত্র, তা সত্ত্বেও এহেন অঘটন ঘটে যায়। কারণ দ্বিবিধ: 1, নিখোঁজ দম্পতির আত্মগুপ্তিতে অসামান্য দক্ষতা; 2, বিশেষ বাহিনীর চোখে সাঁওতাল কেন অস্ট্রো এশিয়াটিক মুন্ডার গোষ্ঠীর সকল সন্তানকেই এক চেহারা মনে হওয়া। বস্তুত বাঁকড়াঝাড় থানার আন্ডারে ব্র্যাকেটের ভেতর এ ভারতে কেন্নটিও কোনো না কোনো থানারও আন্ডারে ব্র্যাকেট শেষ অবস্থিত কুখ্যাত ঝাড়খানি জঙ্গলের চতুষ্পার্শ্বে, এমনকি অগ্নি ও নৈরিত কোণেও থানা আক্রমণ, বন্দুক অপহরণ ব্র্যাকেটের ভেতর। যেহেতু ছিনতাই পার্টি নির্বিশেষে সুশিক্ষিত নয়, সেহেতু বন্দুকের বদলে তারা চেম্বারটা দিয়ে দিনও বলে ব্র্যাকেট ক্লোজ। গোলদার, জোদ্দার, মহাজন, শান্তিরক্ষক, কাগুজে বাবু ও খোচর ইত্যাদিতে অপরাধী বলে যাদের সন্দেহ করা হয়, তাদের সম্পর্কে সংগৃহীত প্রত্যক্ষদর্শী বিবরণীতে জানা যায় বহু পিলে চমকানো কথা। 2 কৃষ্ণাঙ্গ নরনারী ঘটনার আগে
সাইরেনের চিৎকারে কুলকুলি দিয়েছে, কোট আনকোট কুলকুলি। কতকগুলি অসভ্য সাঁওতালিদের কাছেও দুর্বোধ্য ভাষায় তারা নিহতদের ঘিরে উল্লাস সঙ্গীত গেয়েছে, যথা সামারে হিজুলে নাকো মার গোয়ে কোপে এবং হেন্দ্রে রাম্বা কেচে কেচে পন্ডি রাম্বা কেচে কেচে। এতে নিঃসংশয়ে প্রমাণ হয় এরাই ক্যাপ্টেন অর্জন সিংহের বহুমূত্রের কারণ। প্রশাসনিক কার্যরীতি সাংখ্যের পুরুষ বা মাকড়া দর্শনের চেয়ে আন্তনিওনির আগেকার ফিল্মের মতোই দুর্বোধ্য বলে প্রশাসন পুনর্বার অর্জন সিংকে অপারেশন ফরেস্ট ঝাড়খানিতে পাঠায় এবং বুদ্ধিবৃত্তি দপ্তরের কাছে উক্ত কুলকুলে ও নৃত্যশীল দম্পতি যে পলাতক লাশদ্বয় তা জেনে অর্জন সিং কিছুক্ষণ জম্বি অবস্থার প্রাপ্ত হয় এবং কৃষ্ণাঙ্গ মানুষে এরা তার এমন অহেতুক ভীতি জন্মায় যে নেংটি পরা কালো মানুষ দেখলেই সে জান লেলি বলে অবসন্ন হয়ে ঘন ঘন জল ফেরায় ও জল খায়। কি ইউনিফর্ম, কি গন্ত সাহেব, কেউই তাকে এই অবসাদ থেকে উদ্ধার করতে পারে না। তারপর প্রিম্যাচিওর ফোর্সড রিটায়ারমেন্টের জুজু দেখিয়ে তবে তাকে বাঙালি প্রৌঢ় সমর ও বামপন্থী উগ্র রাজনীতি স্পেশালিস্ট সেনানায়কের টেবিলে হাজির করা যায়। সেনানায়ক প্রতিপক্ষের কাণ্ডবাণ্ড ও এলেমের দৌড় প্রতিপক্ষের চেয়েও ভালো জানেন, তাই তিনি অর্জন সিংকে প্রথমে শিখ জাতির সমর প্রতিভা সম্পর্কে স্তুতি জানান, পরে বুঝিয়ে দেন শুধু কি প্রতিপক্ষের বেলায় বন্দুকের নল ক্ষমতার উৎস, অর্জন সিংহের ক্ষমতাও তো বন্দুকের মেল অর্গান থেকে বেরোয়। হাতে বন্দুক না থাকলে এ যুগে পঞ্চ ক অবধি বিকল ও ব্যর্থ। এ সকল বক্তিমে তিনি অন্যদের কাছেও করেন, ফলে যুদ্ধমান বাহিনীর মনে পুনর্বার আর্মি হ্যান্ড বুক কেতাবে আস্থা ফেরে। কেতাবটি সাধারণের জন্য লয়ক, তাতে লেখা আছে আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবচেয়ে ঘৃণ্য ও নির্দাহ। উক্ত পদ্ধতির যোদ্ধাদের দর্শন মাত্রে নিধন হল সেনামাত্রের পবিত্র কর্ম। দ্রৌপদী ও দুলনা উক্ত সেনা যোদ্ধাদের ক্যাটাগরিতেই পড়ে, কেননা তারাও টাঙ্গি, হেঁসো, তীর, ধনুক ইত্যাদি নিয়ে নিধন কার্য চালায়। বস্তুত তাদের আখিটি ক্ষমতা বাবুদের চেয়ে বেশি। সকল বাবু চেম্বার স্ফোটনে বিশারদ হয় না, তারা ভাবে বন্দুক ধরলেই ক্ষমতা আপসে বেরোবে। কিন্তু দুলনা ও দ্রৌপদী নিরক্ষর বলে অস্ত্র অভ্যাস করেছে জন্ম পরম্পরায়। এখানে বলে রাখা প্রয়োজন, এই সেনানায়ককে প্রতিপক্ষ তুচ্ছ মনে করে বটে, কিন্তু এই সামান্য মানুষ নয়। ইনি প্র্যাকটিসে যাই করুন, থিওরিতে প্রতিপক্ষের আদর্শকে শ্রদ্ধা করেন। এই জন্য শ্রদ্ধা করেন যে ও কিস্যু নয়, চ্যাংড়ারা বন্দুক লইয়া খেলো মনোভাব নিয়ে এগোলে ওদের বোঝা যাবে না ও বিনাশ করা যাবে না। ইন অর্ডার টু ডিস্ট্রয় এনিমি বিকাম ওয়ান, তাই তিনি ওদের একজন থিওরিতে হয়ে ওদের বোঝেন এবং ভবিষ্যতে এ নিয়ে লেখালেখিরও বাসনা রাখেন। তখন সেই লেখায় বাবুদের ডিমোলিশ করে দাওয়ালিদের বক্তব্যটিকে হাইলাইট করবেন, এও তিনি ঠিক করে রেখেছেন। তার মনের এ সকল প্রসেসকে আপাত জটিল মনে হতে পারে, কিন্তু আসলে তিনি খুবই সরল এবং কাউঠার মাংস খেয়ে তার সেজ ঠাকুরদার মতোই তিনিও আনন্দ পান। আসলে তিনি জানেন, প্রাচীন গণনাট্য গীতির মতো করভটে বদল যায়েগা জামানা, করভটে বদল হোগা জামানা, এবং সকল জামানাতেই তাঁর সসম্মানের টেকার মতো টিকিটপত্তর চাই। দরকার হলে ভবিষ্যৎকে তিনি দেখিয়ে দেবেন তিনি ব্যাপারটি কত ঠিক পার্সপেক্টিভে বুঝেছিলেন। আজ যা যা করছেন তা ভবিষ্যতের মানুষ ভুলে যাবে, তাতে তার তিলেক সন্দেহ নেই, এবং জামানা হতে জামানায় সবার রঙে রং মেশাতে পারলে তিনি সংশ্লিষ্ট জামানার প্রতিনিধি হতে পারবেন, এও তিনি জানেন। আজকে এপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন করে তিনি তরুণদের নিকেশ করছেন বটে, কিন্তু মানুষ রক্তের স্মৃতি ও শিক্ষা অচিরে ভুলবে, এ তিনি জানেন। এবং তিনি একই সঙ্গে
শেক্সপিয়ারের মতো তরুণের হাতে পৃথিবীর লিগেসি তুলে দেওয়াতে বিশ্বাসী। তিনিও প্রসপেরো। যা হোক, এরপর জানা যায় বহু যুবক যুবতী ব্যাচ বাই ব্যাচ জিপগাড়ি আরোহণে থানার পর থানা হানা দিয়ে অঞ্চলটিকে যুগপৎ সন্ত্রস্ত ও উল্লসিত করে ঝাড়খানির জঙ্গলে বিলীন হয়। যেহেতু বাঁকুলি থেকে নিখোঁজ হবার পর থেকে দ্রৌপদী ও দুলনা প্রায় সকল যোদ্ধার ঘরে কাজ করেছে, সেহেতু তারা হন্তব্যদের বিষয়ে হন্তারকদের টপাটপ খবর দেয় এবং সগর্বে ঘোষণা করে তারাও সেনানি, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। অবশেষে দুর্বেদ্য ঝাড়খানি জঙ্গল সেনানি দিয়ে চক্রব্যূহে বেড়ে ফেলা হয়। আর্মি ভেতরে ঢোকে ও রণভূমি চিরে চিরে পলাতকদের খোঁজে। একই সঙ্গে কার্টোগ্রাফার বনের ম্যাপ আঁকতে থাকেন ও সেনার জলপানের অবলম্বন ঝর্ণা ও কুণ্ডিগুলি পাহারা দেয় আড়ালে থেকে। আজও দিচ্ছে, আজও খুঁজছে। তেমনি এক তল্লাশকালে সেনাদের খোঁজিয়াল দুঃখীরাম ঘোড়ারি দেখতে পায় চ্যাটাল পাথরের উপর শুয়ে এক সাঁওতাল যুবক মুখ ডুবিয়ে জল খাচ্ছে। সে অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয় ও 303 আঘাতে ছিটকে পড়ে যেতে যেতে সে দুহাত ছাড়িয়ে ভীষণ গর্জনে মোহ কোটানকোট মোহ বলে সফেন রক্ত উদ্গীরণ করে নিশ্চল হয়। পরে বোঝা যায় সেই কুখ্যাত দুলন মাঝি। এই মোহ শব্দটির মানে কি? এটি কি আদিবাসী ভাষায় উগ্রপন্থী স্লোগান? এর মানে কি তা ভেবে শান্তিরক্ষক দপ্তর বহু চিন্তা করেও হালে পানি পান না। আদিবাসী বিশেষজ্ঞ 2 মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তাঁরা হফম্যান, জেফার, গোল্ডেন, পামার প্রমুখ মহাশয়দের রচিত অভিধান নিয়ে গলদঘর্ম হতে থাকেন। অবশেষে সর্বজ্ঞ সেনানায়ক চমরুকে ডাকেন। ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু 2 বিশেষজ্ঞকে দেখে ফুচফুচিয়ে হাসে, বিড়ি দিয়ে কান চুলকোয় ও বলে, উটি মালদর সাঁওতালরা সেই গাঁধী রাজার সময়ে লড়তে নেমে বলেছিল বেটে, উটি লড়াইয়ের ডাক, তাহে তা কোন বেটা মোহ বললে বেটে, মালদ হতে কেউ এলো? সমস্যা ফর্সা হয়। তারপর দুলনের শবদেহ উক্ত পাথরে ফেলে রেখে সেনারা সবুজ উর্দির কামুফ্লাজে গাছে গাছে চড়ে দেবতা প্যানের মতো গাছের সপত্র ডাল আলিঙ্গনে বেঁধে অসভ্য জায়গায় কাঠপিঁপড়ের সন্ধানী কামড় খেতে খেতে অপেক্ষা করে, দেখে মৃতদেহ নিতে কেউ আসে কিনা। এটি শিকার পদ্ধতি যেমন, যুদ্ধের পদ্ধতি তেমন নয়। কিন্তু সেনানায়ক জানেন কোনো চেনা জানা পদ্ধতিতেই এই খোঁচড়াদের নিকেশ করা যাবে না। তাই তিনি মরির টোপ দেখিয়ে শিকারকে টেনে আনতে বলেন। তিনি বলেন সব ফর্সা হয়ে যাবে। যেসব গান গেয়েছে দ্রৌপদী তার মানেও বের করে ফেললাম বলে তার কথা শিরোধার্য করে সেনারা তৎপর হয়, কিন্তু দুলনের মৃতদেহ নিতে কেউ আসে না। উপরন্তু রাতের আঁধারে খচর মেচর শুনে সেনারা গুলি ছোড়ে নেমে এসে দেখে তারা শুকনো পাতার বিছানায় সঙ্গমরত সজারুর দম্পতিকে মেরেছে। জঙ্গলে সেনাদের পথ চেনাবার খোঁজিয়াল দুঃখীরাম ঘোড়ারি অসংসারীর মতো দুলন সংশ্লিষ্ট বকশিস না নিয়েই কার যেন হেসোতে গলা দেয়। দুলনের লাশ বয়ে আনতে আনতে সেনারা লাশ ভক্ষণে বাধাপ্রাপ্ত কাঠপিঁপড়েদের কামড়ে 80-20 যন্ত্রণা পায়। লাশ নিতে কই নেই আয়া শুনে সেনানায়ক পেপারব্যাকের অ্যান্টিফাসিস্ট ডেপুটি কেতাবটি চাপড়ে হোয়াট বলে চেঁচিয়ে ওঠেন এবং তখনই একজন আদিবাসী বিশেষজ্ঞ আর্কিমিডিসের মতো ন্যাংটো ও শুভ্র আনন্দে ছুটে এসে বলেন, স্যার, ওই হেন্দো রাম্বা কথাগুলোর মানে বের করে ফেলেছি, ওগুলো মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। দ্রৌপদীর খোঁজ চলতে থাকে। ঝাড়খানি জঙ্গল বেল্টে অপারেশন চলবে। ওটি প্রশাসনের নিতম্বে দুষ্ট ফোড়া, সিদ্ধ মলমে সারবার নয়, তোকমারিতে ফাটবার নয়। প্রথম ফেজে পলাতকরা জঙ্গলের ফটোগ্রাফি না জানায় পটাপট ধরা পড়ে
ও সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে করদাতার খরচে শ্রাদ্ধ করে গুলি বেঁধানো হয়। সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে চক্ষুগোলক, পৌষ্টিকনালী, পাকস্থলী, হৃৎপিণ্ড, জনস্নান প্রভৃতি শেয়াল, শকুন, হায়নারা, বনবিড়াল, পিঁপড়ে ও কৃমির খাদ্য হয় এবং নির্মাংস শুভ্র কঙ্কাল নিয়ে ডোমরা সানন্দে বেচতে যায়। পরবর্তী ফেজে তারা সম্মুখ সংঘর্ষে ধরা দেয় না। তাতে এখন মনে হচ্ছে তারা কোনো একজন নিঃশস্ত্র কুরিয়ারকে পেয়েছে। সে যে দ্রৌপদী, সে সম্ভাবনা টাকায় 90 পয়সা। দ্রৌপদী দুলনকে রক্তাধিক ভালোবাসত, এখন সেই ওদের বাঁচাচ্ছে নিশ্চয়ই। ওদের কথাটাও হাইপোথেটিস। কেন? অরিজিনালি কতজন গিয়েছিল? উত্তর নীরবতা। সে বিষয়ে বহু গল্প উড্ডীয়মান, বহু কেতাব যন্ত্রস্থ। সব কথা বিশ্বাস না করাই ভালো। 6 বছরে কতজন সম্মুখ সংঘর্ষে নিহত? উত্তর নীরবতা। সম্মুখ সংঘর্ষের পর কঙ্কাল সমূহের হাত ভাঙা বা কাটা কেন? নুলেরা কি সম্মুখ সংঘর্ষ করতে পারে? কণ্ঠাস্থি লটরপটর বা ও পাঁজরের অস্থি চূর্ণিত কেন? উত্তর দুরকম। নীরবতা, চোখে অভিমানী তিরস্কার। ছি, এসব কথা কি কইতে আছে? যা হবার তা তো। এখন কতজন জঙ্গলে আছে? উত্তর নীরবতা। তারা কি এক লিজিয়ন? তাদের কারণে করদাতাদের খরচে একটি বড় বাহিনী হামিহাল এই জঙ্গলের বন্য পরিবেশে মোতায়েন রাখা কি জাস্টিফাইড? উত্তর অবজেকশন। বন্য পরিবেশ কথাটি ঠিক নয়। মোতায়েন বাহিনীর সুষম খাদ্য, চিকিৎসা ব্যবস্থা, যথাধর্ম মতে অনুষ্ঠানের সুবিধা, বিবিধ ভারতী শোনা ও ইয়ে হ্যায় জিন্দেগি ফিল্মে সঞ্জীব কুমার ও ভগবান শ্রীকৃষ্ণকে মুখোমুখি দেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। না, পরিবেশ বন্য নয়। কতজন আছে? উত্তর নীরবতা। কতজন আছে? অ্যাটল কেউ আছে কি? উত্তর দীর্ঘ। যথা ওয়েল অ্যাকশন হচ্ছে মহাজন যোদ্ধার, গোলদার, সুরি, বেশ্যালয়ের বেনামি মালিক, অতীতের খোঁচড়। এরা আজও সন্ত্রস্ত, নিরন্ন, নেংটেরা আজও উদ্যত ও অনমনীয়। দাওয়ালরা কেউ কোনো পকেটে বেটার ওয়েজ পাচ্ছে। পলাতকদের প্রতি সহানুভূতিশীল গ্রামগুলি আজও নীরব ও বিদ্বেষী। এইসব ঘটনাগুলি থেকে মনে করার কারণ আছে, এই ছবিতে দ্রৌপদী মেজিন কোথায় বসে? সে নিশ্চয়ই পলাতকদের সঙ্গে সামিল আছে। ভয়ের কথা উন্মত্ত। যারা আছে তারা দীর্ঘদিন জঙ্গলের আদিম জগতে আছে, সাহচর্য করছে দরিদ্র দাওয়াল ও আদিবাসীদের সঙ্গে। এই সাহচর্যের ফলে তারা নিশ্চয়ই কেতাবি শিক্ষা ভুলে মেরেছে। যে মাটিতে থাকছে তার সঙ্গে হয়তো কেতাবি শিক্ষা ওরিয়েন্টেশন করে নতুন করে সংগ্রাম পদ্ধতি ও বাঁচবার নিয়ম শিখছে। বাইরের কেতাবি শিক্ষা ও অন্তরের উদ্যম এইমাত্র যাদের সম্বল, তাদের গুলি করে নিকেশ করা চলে। হাতে কলমে কাজ করছে যারা, তারা অত সহজে নিকেশ হবার নয়। অতএব অপারেশন ঝাড়খানি ফরেস্ট থামতে পারে না, কারণ আর্মি হ্যান্ডবুকের সাবধানবাণী। 2. দ্রৌপদী মেজেনকে ধর, সে ওদের ধরিয়ে দেবে। দ্রৌপদী পেট কাপড়ে ভাত বেঁধে নিয়ে আস্তে আস্তে চলছিল। মশাই টুডুর বউ ভাত রেঁধে দিয়েছে, মাঝে মাঝে দেয়। ভাত জুড়োলে দ্রৌপদী পেট কাপড়ে ভাত বাঁধে ও ধীরে ধীরে চলে। চলতে চলতে ও মাথার চুলে আঙুল চালিয়ে ডাঙর বের করে মারছিল। একটু কেরোসিন পেলে মাথায় ঘষে দিলে উকুন নিকেশ হয়। তারপর সোডা দিয়ে মাথা ঘষে ধুয়ে ফেলা যায়। কিন্তু হারামিরা ঝর্নার বাঁকে বাঁকে ক্ষেপ মারে। জলে কেরোসিনের বাষ্প পেলে ওরা গন্ধে গন্ধে চলে আসবে। দ্রৌপদী সাড়া দিল না। সনমে ডাকলে কখনোই সাড়া দেয় না। ওর নামে বকশিস ঘোষণার কাগজটা আজই পঞ্চায়েতে অফিসে দেখে এসেছে। মশাই টুডুর বউ বলেছিল, উ কি দেখিস? কোথাকার কে দ্রৌপদী মেঝান, তারে ধরা করলে টাকা। কত টাকা? 200। হাই গ!
বেরিয়ে এসে মশাইয়ের বউ বলল, এবার সাজ সাজ না খো, সব নতুন পুলিশ। হ্যাঁ, তো আসিস না আর কেনে? মশাইয়ের বউ চোখ নামিয়ে বলল, টুডু বলে সি সাহেবটা আবার এসেছে, তোরে ধরলে গাঁ বসত আবার জ্বালিয়ে দেবে। হ্যাঁ, আর দুঃখীরামের কথাটো সাহেব জেনেছে, সময় আর বুধনা হারামি করল, তারা কোথা টেনে চেপে পলালো। দ্রৌপদী কি ভেবে নিল, তারপর বলল, ঘর যা, কি হবে জানি না, মরে ধরলে তোরা মরে চিনবি না। তুই পলাতে পারিস না? না। কতবার পোলাবো বল? ধরলে কি আর করবে বল? কাউন্টার করে দিবে, দিক। মশাইয়ের বউ বলল, মোদের আর কোথা যাবার নাই। দ্রৌপদী আসতে বলল, কারো নাম বলল না, কারো নাম বলবো না। দ্রৌপদী জানে, এতদিনে শুনে শুনে শিখেছে কেমন করে নির্যাতনের সঙ্গে মোকাবিলা করা যায়। যদি নির্যাতনে শরীর ও মন ভেঙে পড়ে, তখন দ্রৌপদী নিজের জিভ দাঁতে কেটে ফেলবে। সেই ছেলেটা কেটে ফেলেছিল নিজের জিভ, তাকে কাউন্টার করে দিলে তোমার হাত থাকে পিছনে বাঁধা, শরীরের প্রতিটি হাড় থাকে চূর্ণ, যৌনাঙ্গে ভীষণ ক্ষত, কিল্ড বাই পুলিশ ইন অ্যান এনকাউন্টার, আননোন মেল, অ্যাজ 22। এসব ভাবতে ভাবতে পথ চলতে চলতে দ্রৌপদী শুনল কে তাকে ডাকছে। দ্রৌপদী সাড়া দিল না। ও সোনামি ডাকলেও সাড়া দেয় না। এখানে ওর নাম উপি মেঝেন, কিন্তু কে ডাকে? ওর মনে নিরন্তর সন্দেহের কাঁটা গুটিয়ে থাকে। দ্রৌপদী শুনে সন্দেহের ধারালো কাঁটা সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে পড়ে। হাঁটতে হাঁটতেও মনে মনে চেনা মুখের ফিল্ম রোল খুলে চলল। কে? সোমরা নয়, সোমরা পলাতক। সময় আর বুধনা পলাতক। অন্য কারণে গোলক নয়, সে বাকুলিতে আছে। এই বাকুলির কেউ? বাকুলি ছেড়ে বেরোবার পর থেকে তার ও দোলনের নাম হয়েছিল উপি মেঝেন, মাতং মাঝি। এখানে এক মশাই আর তার বউ ছাড়া আসল নাম কেউ নেই, জানে না কেউ। এখানে এক মশাই আর তার বউ ছাড়া আসল নাম কেউ জানে না। বাবু ছেলেদের মধ্যে আগেকার ব্যাচের সবাই জানতো না। সে সময়টা খুব বড় গোলমেলে। দ্রৌপদীর ভাবতে গেলে গোলমাল লাগে। বাকুলিতে অপারেশন বাকুলি। সূর্য সাউ বিড্ডিবাবুর সঙ্গে ষড়যন্ত্র করে 2 বছরে বাড়ির চৌহদ্দিতে 2টি টিউবওয়েল বসালো, কুঁয়ো খুঁড়ল 3টে। কোথাও জল নেই, বীরভূমে খরা। সূর্য সাউর বাড়িতে অথই জল, কাকের চোখের মতো নির্মল। কানাল ট্যাক্সো দিয়ে জল লাও, জ্বলে গেল সব। ট্যাক্সোর জলে চাষ বাড়িয়ে আমার কী লাভ? জ্বলে গেল সব। যাও যাও, তোমাদের পঞ্চায়েতি বদমাইশ আমি মানি না। জল নিয়ে চাষ বাড়াবো, আধা ধান আধিয়ারে লিবে, উনো ধানে সবাই বস। তখন ধান বাড়ি দাও, টাকা দাও, যা তোদের তরে ভালো কাজ করে আমার শিক্ষা হয়েছে। কি ভালো কাজ করলা তুমি? জল দিই নাই গ্রামকে, ভগুনাল বিআইকে দিয়েছ। তোরা জল পাস না? না, ডোম চাঁড়াল জল পায় না। এই কথা থেকে ঝগড়া। খরার মানুষের ধৈর্য সহ্য সহজে জলে। গ্রামের সতীশ যুগল সেই বাবু ছেলেটা বুঝি রানা তার নাম। তারা বলল, জোদ্দার মহাজন কিছু দেবে না, খতম করো। সূর্য সাহের বাড়ি রাতে ঘেরাও। সূর্য সাহ বন্দুক বের করেছিল। গরুর দড়িতে 5 মোড়া বাঁধা সূর্য, চোখের ডিম সাদাটে ঘুরছে, কাপড় নষ্ট হচ্ছিল। দোলনা বলেছিল, আমি আগে কোপ দিব হে। আমার বাপের বাপ ধান বাড়ি নিয়েছিল, সে ধার সূত্রে আজও বেকারিতে। দ্রৌপদী বলেছিল, মোর পানে চেয়ে লাল গড়াতে মুখে ওর চোখ আমি উপড়াবো। সূর্য সাউ তারপর সিউড়ি থেকে টেলিগ্রাফিক মেসেজ, স্পেশাল ট্রেন, আর্মি জিপ বাকুলি অবধি আসেননি। মার্চ মার্চ মার্চ। নাল পরা বুটের নিচে কাকরের কাঁচ কাঁচ কাঁচ, কর্ডন আপ। মাইকে আদেশ, যুগল মণ্ডল, সতীশ মণ্ডল,
রানা অ্যালায়েস, প্রবীর অ্যালায়েস, দীপক, দুলনা মাঝি, দ্রৌপদী মেঝেন, সারেন্ডার, নো সারেন্ডার, মোমো, ডাউন দি ভিলেজ, খটাখট, বাতাসে কার্ডাইট, খটমট, বাউন্ড দি ক্লক, খটমট, ফ্লেম থ্রোয়ার, বাকুলি জ্বলছে, মোর মেন অ্যান্ড উইমেন, চিলড্রেন, ফায়ার, ক্লোজ, আনাল অ্যাপ্রোচ, ওভার। বাই নাইটফল দ্রৌপদী আর দুলনা বুকে হেঁটে পালিয়েছিল। বাকুলির পর পলতাকুড়িতে ওরা পৌঁছতে পারত না। ভূপতি আর তপা নিয়ে যায়। তারপর ঠিক হয় দ্রৌপদী ও দুলনা ঝাড়খানি বেল্টের আশেপাশে কাজ করবে। দ্রৌপদীকে বুঝিয়েছিল, এই ভালো রে, এতে আমাদের ঘর সংসারে ছেলেমেয়ে হবে না। কে বলতে পারে একদিন জোরদার মহাজন পুলিশ সব নিশ্চিহ্ন হবে না। কিন্তু আজকে ওকে পিছন থেকে কে ডাকলো? দ্রৌপদী হাঁটতে থাকলো। গ্রাম, প্রান্তর, ঝোপঝাড় ও খোয়াই পিডব্লিউডির খাম্বা পেছনে ছুটে আসার শব্দ। একজনই আসছে। ঝাড়খানির জঙ্গল এখনো ক্রোশখানেক। এখন ওর মনে হলো জঙ্গলে ঢুকে পড়তে পারলে মাঝে। ওদের বলতে হবে পুলিশ আবার তার নামে নোটিশ দিয়েছে। বলতে হবে সেই হারামি সাহেব আবার এসেছে। হাইড আউট পাল্টাতে হবে। তাছাড়া সান্দারাতে ক্ষেতমজুরদের টাকা দেওয়া নিয়ে যে গণ্ডগোল হলো, তারপর সেখানে লক্ষ্মী বেরা, নারায়ণ বেরাকে সূর্য সাউ করে দেবার প্ল্যানও নাকচ করতে হবে। সময় ও বুধনা সবই জানত। দ্রৌপদীর বুকের নিচে ভীষণ বিপদের এজেন্সি। ওর এখন মনে হলো সময় ও বুধনা যে হারামি করবে তাদের সাঁওতাল হয়ে ওর লজ্জা কিছুই নেই। দ্রৌপদীর রক্ত চম্পাভূমির পবিত্র কালো রক্ত নির্ভেজাল। চম্পা থেকে বাঁকুলি কত লক্ষ চাঁদের উদয়াস্তের পথ। রক্তে ভেজাল মিশতে পারত। দ্রৌপদীর পূর্বপুরুষের জন্য গর্ব হলো। তারা কালো কুঁচের কুচিয়াল মেয়েদের রক্ত পাহারা দিত। সময় ও বুধনা জারজ, যুদ্ধের ফসল, শিয়নডাগার মার্কিন সৈন্যদের উপহার, টুয়ার্ডস রাঢ়ভূমি। নইলে কাক যদি বা কাকের মাংস খায় সাঁওতালকে ধরাতে হারামি করে না। পেছনে পায়ের শব্দ ও দ্রৌপদীর মাঝে ব্যবধান এক থাকছে। কোঁচড়ে ভাত, কষিতে গোঁজা তামাক পাতা, অরিজিৎ, মালিনী, শামু, মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না, তামুক পাতা ও চুন। কষিতে কাগজের মোড়ক ও গোঁজা আলকুলির বীজ থেত। বিছে কামড়ালে অব্যর্থ ওষুধ। কিছুই দেওয়া যাবে না। দ্রৌপদী বাঁ দিকে ঘুরল। এদিকে ক্যাম্প 2 মাইল দূরে। বনের পথ নয় এটা, কিন্তু পিছনে খোঁচড় নিয়ে দ্রৌপদী বনে যাবে না। জাহান কসম দুলনা, জান কসম, কিছুই বলা হবে না। পায়ের শব্দ বাঁ দিকে ঘুরল। দ্রৌপদী কোমরে হাত দিল। হাতের তেল ওই বাঁকা চাঁদের আশ্বাস। হেসোর বাচ্চা, ঝাড়খানির কামাররা গড়ে ভালো, এমন সাহান দিয়ে দিবৌপি যে শত দুঃখীরা মেরে। দ্রৌপদী ভাগ্যে বাবু হতে যায়নি, বরঞ্চ ওরাই বুঝেছে সবচেয়ে ভালো কাস্তে হেসো টাঙ্গি ছড়ি। নীরবে কাজ সারে। দূরে ক্যাম্পের আলো। দ্রৌপদী সেদিকে বা যাচ্ছে কেন? দাঁড়া তুই, ঠিক বাঁই ঘুরে যায়। আহা, রাতভর আমি চক্ষু মুদে ঘুরিয়া বলতে পারি, জঙ্গল যাব না, পথ হারাবো না, দম ছুটবে না। তুই শালো খোঁচড়, জাহানের মায়ায় মরিস, তুই ঘুরবি, দম ছুটতেই তোরে গাড়ায় ফেলে নিকাশ করে দেব। কিছুই বলা হবে না। নতুন ক্যাম্প দেখে এসেছে দ্রৌপদী। বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে এসেছে কত কনভয় পুলিশ এলো। ওটা ওয়্যারলেস ভ্যান, ডিংলা 4, পেঁয়াজ 7, লঙ্কা 50, সিধা হিসাব। কিছুই জানানো যাবে না। ওরা নিশ্চয়ই বোঝে নেবে দ্রৌপদী মেঝেন কাউন্টার হয়ে খেলছে। তখন বলাবে। অরিজিতের গলা। যদি কেউ ধরা পড়ে, টাইম বুঝে অন্যরা হাইড আউট চেঞ্জ করবে।
কমরেড দ্রৌপদী যদি দেরি করে আসে, আমরা এখানে থাকছি না, কোথায় যাচ্ছি? নিশানি থাকছে। কোনো কমরেড নিজের জন্য অন্যদের ডিস্ট্রয়েড হতে দেবে না। অরিজিতের গলা, জলের কুলুকুলু শব্দ, পাথর তুলে নিচে রাখা কাঠের টুকরোর তীর ফলা মুখ যেদিকে, সেদিকের হাইড আউটে যাওয়া হচ্ছে। এটা দ্রৌপদীর প্রচ্ছন্দ, বোধায়ত্ত। দুল্লা মরে গেল, কারুকে মেরে মরেনি বাবা। প্রথম থেকে এসব মাথায় জড়ায়নি বলে ওর জন্য হামলাতে গিয়ে কাউন্টার হতিস। এখন অনেক নির্মম নিয়ম, সহজ ও বদ্ধ। দ্রৌপদী ফিরল ভালো, ফিরল না ব্যাড। চেঞ্জ, হাইড আউট। নিশানি এমনভাবে অপোজিশন দেখতে পাবে না, দেখলে বুঝবে না। পিছনে পায়ের শব্দ। দ্রৌপদী আবার ঘুরল। এই 3.5 মাইল বিস্তীর্ণ ডাঙ্গা ও খোয়াই জঙ্গলে ঢোকার প্রকৃষ্ট পথ। দ্রৌপদী সে পথ পিছনে রেখে এসেছে। সামনে খানিকটা সমতল, তারপর আবার খোয়াই। এত উঁচু নিচুতে কখনো আর্মি ক্যাম্প ফেলেনি। এদিকটা নির্জন, ভুলভুলাইয়া। বাঘা গুগগুলি ইটা বেটে সকল ঢিবার মতো দেখতে। ঠিক আছে, দ্রৌপদী ফেউটাকে শ্মশানে নিয়ে তুলবে। সারান্দার পতিত পাবনকে তো শ্মশানকালীর নামে বলি দেওয়া হয়েছিল। অ্যাপ্রিহেন্ড। ডিবাগুলির একটাতে উঠে দাঁড়ালো, আরেকটা। প্রৌঢ় সেনানায়ক যুগপৎ আনন্দিত ও নিরাশ। ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দি এনিমি, বিকাম ওয়ান। তিনি তা হয়েছিলেন। 6 বছর আগে উনি ওদের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করতে পারতেন। এখনও পারছেন। আনন্দ। সাহিত্যের সঙ্গে যোগ রাখা ফলে কার্সড ব্লাড পড়ে তিনি তাঁর চিন্তা ও কাজের সমর্থন দেখেছেন। দ্রৌপদী তাকে ধাপ্পা দিতে পারল না, দুঃখ ও নিরাশা। কারণ দ্বিবিধ। 6 বছর আগে মস্তিষ্ক কোষে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে লেখা তাঁর প্রবন্ধ বেরিয়েছে। তিনি প্রমাণ রেখেছেন তিনি এই সংগ্রামের সমর্থক। দাওয়ালিদের পরিপ্রেক্ষিতে দ্রৌপদী দাওয়ালি, ডিটারমেন্ট ফাইটার, সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। দ্রৌপদী মেজেন এপ্রিহেন্ডেড হতে চলেছে, ডিস্ট্রয় হবে দুঃখ। হল্ট। দ্রৌপদী থমকে দাঁড়ালো। পেছনের পদশব্দ ঘুরে সামনে এসে দাঁড়ালো। দ্রৌপদীর বুকের নিচে কানালের বাঁধ ভাঙল। সর্বনাশ! সূর্য সাহুর ভাই রতনী সাহু। সামনের ডিবা দুটি এগোলে সময় ও বুধনা, ওরা ট্রেনে পলায়নি। অরিজিতের গলা, যখন জিতেছে তা যেমন জানবে, যখন হারলে তা মানবে এবং পরের স্টেজ থেকে কাজ করবে। দ্রৌপদী এখন দুহাত ছড়িয়ে আকাশপানে মুখ তুলে জঙ্গলের দিকে ঘুরে সর্বসত্তার শক্তি দিয়ে কুলকুলি দিল। 1 বার, 2 বার, 3 বার। তৃতীয় কুলকুলিতে ঝাড়খানি জঙ্গলের আঁচলের গাছে পাখিগুলো রাতের ঘুম ভেঙে ডানা ঝাপটে ডেকে উঠল। কুলকুলির প্রতিধ্বনি বহুদূর যায়। 3। সন্ধ্যা 6:57 দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউই তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেওয়া হয়। 8:57 সেনানায়কের ডিনার টাইম হয় এবং কোটানকোট ওকে বানিয়ে নিয়ে এসো, ডু দি নিডফুল বলে অন্তর্ধান করেন। তারপর এক নিযুত চাঁদ কেটে যায়। এক নিযুত চান্দ্র বৎসর লক্ষ আলোকবর্ষ পরে দ্রৌপদীর চোখ খুলে কি বিস্ময়! আকাশ ও চাঁদকেই দেখে। ক্রমে ওর মস্তিষ্ক থেকে রক্তাভ আলপিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়েও বোঝে এখনও ওর 2 হাত 2 খুঁটোয় বাঁধা এবং 2 পা 2 খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের নিচে চটচটে কি যেন, ওরই রক্ত, শুধু মুখের ভেতর কাপড় নেই। ভীষণ তেষ্টা, পাছে জল বলে ওঠে, সেই ভয়ে ও দাঁতে নিচের ঠোঁট চাপে। বুঝতে পারে জনিদ্দারের রক্তস্রাব কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামাতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে হ্যাঁ, ওকে ঠিকমতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষতবিক্ষত, বৃন্ত ছিন্নভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হোশ ছিল না।
পাশে চোখ ফিরিয়ে ও সাদা কি যেন দেখে, ওরই কাপড়, আর কিছু দেখে না। সহসা দৈব কৃপা আশা করেও সম্ভবত ওকে ফেলে গেছে ওরা শেয়াল ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের খসটানি। ঘাড় ঘোরায় ও বেইনেট ভর দিয়ে দাঁড়ানো শান্তি ওকে দেখে ও হাসে। চোখ বোঝে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ, আবার বানিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়। চলতে থাকে। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমোতে যায়। থাকে শুধু অন্ধকার, একটা বাধ্য হয়ে পা ফাঁক করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ, তার উপর সক্রিয় মাংসের পিষ্টন ওঠেও নামে, ওঠেও নামে। তারপর সকাল হয়। তারপর দ্রৌপদী মেঝেনকে তাঁবুতে আনা হয় ও খড়ের উপর ফেলা হয়। গায়ের উপর কাপড়টা ফেলে দেওয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজ, দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড, খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেঝেনকে নিয়ে আসার আবার হুকুম হয়। কিন্তু এখন হঠাৎ গণ্ডগোল শুরু হয়। চল বলতেই উঠে বসে দ্রৌপদী ও জিজ্ঞাসা করে, কোথাক যেতে বলেছিস? বড় সাহেবের তাঁবুতে। তাঁবু কোথাক? হুই। দ্রৌপদী লাল চোখ ঘোঁচ করে অদূরে তাঁবু দেখে, বলে, চল, যেছি আমি। শান্তি জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়। জলের ঘটি মাটিতে ঢালে উপুড় করে। কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে শান্তি এবংবিধ আচরণ দেখে বাউরা হো গিয়া বলে ছুটে হুকুম আনতে যায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বোধ্য আচরণ করলে কি করবে তা সে জানে না, তাই উপরওয়ালাকে শোধতে যায়। জেলে পাগলা ঘন্টি পড়লে যেমন হয়, ছুটোছুটি লেগে যায় এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদীর সোজা মাথায় হেঁটে তার দিকে আসছে। সন্ত্রস্ত শান্তিরা তার কাছ কিছু তফাতে। এ কি বলতে গিয়ে তিনি থেমে যান। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়। উলঙ্গ, উরু ও জনিকেশে চাপ চাপ রক্ত, দুটি স্তন, দুটি ক্ষত। এ কি? তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরও কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসেও বলে, তোর সাধনের মানুষ দ্রৌপদী মেঝেন বানিয়ে আনতে বলছিলি, তা কেমন বানিয়েছে দেখবি না? কাপড় কই ওর? কাপড় পরছে না স্যার, ছিঁড়ে ফেলেছে। দ্রৌপদীর কালো শরীর আরও কাছে আসে। দ্রৌপদী দুর্বোধ্য, সেনানায়কের কাছে একেবারে দুর্বোধ্য এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে। দ্রৌপদী কুলকুলি দেবার মতো ভীষণ আকাশচিরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় হবে কি? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ্দু। চারদিকে চেয়ে দ্রৌপদী রক্তমাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুশ শার্টটি বেছে নেয় এবং সেখানে থুতু ফেলে বলে, হেথা কই পুরুষ নাই যে লাজ করব, কাপড় মরে পরাতে দিব না। আর কি করবি? লে, কাউন্টার কর, কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। ধন্যবাদ।